এটিএন নিউজ দেখছেন, তাসফিয়া তামান্না আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে। আজ আমাদের আলোচনার বিষয় কোরবানির বাজার এবং খামার ব্যবস্থা। এই বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলবার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহাম্মদ ইমরান হোসেন, প্রেসিডেন্ট বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। কোরবানির এই সময়টাতে তো বাজারে বেশ জমজমাট থাকে কোরবানির বাজার, এইবার কি অবস্থা সার্বিকভাবে? এখনো গত বছরের তুলনায় আমি বলবো এখনো বাজারটা ঠিক মতন জমে ওঠে নাই। মানে ক্রেতারা এখনো আমার কাছে মনে হচ্ছেন কনফিউজ যে আসলে কখন গরু কিনবেন, কিভাবে কিনবেন, এটা নিয়ে এখনো ওনারা চিন্তা ভাবনা করতেছেন। গত বছর, শুধু গত বছর না, বিগত বছরগুলা এই সময় আমাদের খামার থেকে স্পেশালি 75-80% সেল হয়ে যায়। তো এখনো আমরা সেই টার্গেট অ্যাচিভ করতে পারি নাই। তো আমার কাছে মনে হয় ইনশাল্লাহ টার্গেট অ্যাচিভ হয়ে যাবে। হয়তো বা সবাই একটু অপেক্ষা করতেছেন শেষের দিকে কি হয় দেখার জন্য, আর আমরা আশাবাদী যে ইনশাল্লাহ টার্গেট অ্যাচিভ হয়ে যাবে। গরু কেনার সময় ক্রেতারা সাধারণত কোন কোন বিষয় মাথায় রেখে গরু কিনতে চায়, দামের দিক থেকে, বা কোন কোন বিষয়গুলো ক্রেতারা মাথায় রাখতে চান? কোরবানির ব্যাপারটা তো আসলে সৌন্দর্যটাই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া উচিত। সাইজ অ্যান্ড ওয়েট ডাজন্ট ম্যাটার। তো আমরাও ওই জিনিসগুলোই মাথায় রেখে আমাদের ঢাকা শহরের আশেপাশে খামারিরা আমরা ওইটাই করে থাকি। তো আমার কাছে মনে হয় সৌন্দর্যটাই কোরবানির ব্যাপারে সবচেয়ে বেশি সৌন্দর্যের দিক বিবেচনাতে কি লাল গরু বা কালার দেখে দাম নির্ধারণ করা হয়? লাল, শুধু লাল না, আমরা আমাদের খামারিদের ভাষায় একটা বলি যে গরুরও ক্যারেট আছে। 24 ক্যারেট গরু আছে, 22 ক্যারেট গরু আছে। তো ওই রকম অনেক অ্যাসপেক্ট দেখে গরুর শেপ, কালার, টেক্সচার, তারপরে হচ্ছে গিয়ে মানে ডিউল্যাপ, ন্যাভেল, মানে অনেক কিছু দেখে লেজের চুলটা পর্যন্ত কিন্তু একটা সৌন্দর্য বর্ধনকারী। তো সব কিছু যখন পারফেক্ট থাকে তখন ওইটা একটা এক্সট্রাঅর্ডিনারি প্রাইসে সেল হয়। আপনারা যখন খামারে গরু পালন করেন, খাদ্য তালিকায় কোন কোন খাবারগুলোকে প্রাধান্য দিয়ে থাকেন, বা গরুর স্বাস্থ্যের জন্য সবকিছু বিবেচনা করে খাদ্য তালিকায় কি কি থাকে? আমরা আগে বিগত বছরগুলোতে আমরা যেটা করতাম, আমরা দানাদার খাদ্য বেশি দিতাম। ঘাস, ঢাকা শহরে যেহেতু আমাদের খামার, ঘাসের সোর্সটা আমাদের কম ছিল। বাট এই বছর যেটা হয়েছে, গোখাদ্যের দাম এত বেড়ে গেছে, এর জন্য আমরা আসলে এক প্রকার বাধ্যই হয়েছি আবার ঘাসে ফেরত যেতে। এবং আমি বড় প্রায় 300 বিঘা জায়গা লিজ নিয়ে আমি ঘাস করছি। এবং এই বছর আমি মোটামুটি আমার খামারের গরুগুলোকে আমি 95% বলতে পারেন আমি ঘাসের উপরেই রাখছি, আর 5% আমি দানাদার দিছি। তো আমি ঘাস খাওয়ায় অনেক দিকে আমি উপকারিতা পাইছি। একটা হচ্ছে লেগে গরুর মাংসের ফ্লেভারটা অনেক রিচ হয়েছে, প্লাস আপনার ফ্যাট, এক্সটার্নাল ফ্যাট অনেক 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 কম হয়েছে বিগত দিন থেকে। এবারে ফ্যাট অনেক কম হয়েছে। তারপরে আপনার আরেকটা জিনিস, আমরা সবসময় যেটা, এই গরমের সিজনটা আসলে গরুর অনেক রকমের সমস্যা হয়। বেশি মোটা হয়ে গেলে, যখন অতিরিক্ত ফ্যাট হয় তখন গরু এই গরমের মধ্যে হাঁপাতে থাকে, তারপরে স্ট্রোক করার চান্স থাকে, তারপরে মানে অ্যাসিডোসিস হয়, মানে গ্যাস্ট্রিক হয়। তো অতিরিক্ত মানে আমরা বেশিরভাগ 95% ফডার বেস থাকার জন্য এই বছর আমরা সেই সমস্যাগুলো কিন্তু লক্ষ্য করি নাই। সুতরাং আমার কাছে মনে হয় আমরা যে ছোটোবেলায় রচনা পড়ছি গরু ঘাস খায়, আমাদের আবার ওই জায়গাটাই ফেরত যাওয়া উচিত। গরুকে আমরা গরু কুড়া ভুষি খাওয়ার জন্য না, গরুকে আমরা জোর করে কুড়া ভুষি খাওয়াই। গরু কিন্তু বরঞ্চ ঘাস খাইতেই বেশি পছন্দ করে। সুতরাং আমাদের মনে হয় সারা বাংলাদেশের খামারিদের এখন আমাদের আবার ঘাসে ফেরত যাওয়ার চেষ্টা করা উচিত। কোরবানিকে কেন্দ্র করে গরু মোটা তাজাকরণের একটা প্রক্রিয়া আমরা দেখে থাকি। গরু মোটা তাজাকরণের প্রক্রিয়ার সাইড ইফেক্টগুলো কি? এই ক্ষেত্রে গরুর এই যে মোটা, যে হঠাৎ করে স্বাস্থ্য বেড়ে যাওয়া বা চর্বি বেড়ে যাওয়া, এই ধরনের মানে সাইড ইফেক্টগুলো আসলে কি কি থাকে? আসলে মোটা তাজাকরণ তো ঢালাওভাবে এইভাবে বললে হবে না। মোটা তাজাকরণের মধ্যে অনেক রকমের ব্যাপার আছে। এখন কিছু কিছু গ্রামেগঞ্জের খামারিরা আমরা দেখছি যে প্রচুর পরিমাণে আপনার গমের জাউ কিংবা খুদের জাউ খাওয়ায়। ওই সময় দেখা গেছে যে গরুগুলো আসলে মাংস বৃদ্ধি কম হয়, ফ্যাটের বেশি বৃদ্ধি হয়। তখন কেউ কোরবানির জন্য কিনে নিয়ে গেলে কাটার পরে দেখেন অতিরিক্ত ফ্যাট হয়ে গেছে, তখন ওনাদের মন খারাপ হয়। কিন্তু সব জায়গায় সেম প্র্যাকটিস না, সব জায়গায় সেম প্র্যাকটিস না। কিছু কিছু জায়গায় যারা শুধু ঘাস খাওয়ায়, বেশিরভাগ অল্প দানাদার খাওয়ায়, তাদের গরুগুলো কিন্তু আবার খুব সুন্দরভাবেই হয়। তো আসলে এভাবে ঢালাওভাবে বলা যাবে না যে যারা
গরু ভাত খাওয়ার জন্য না, গম খাওয়ার জন্য না, এগুলো আমরা গরুকে জোর করে খাওয়াচ্ছি, এর জন্য এটা অ্যাবড্রাক্ট রিয়্যাক্ট করতেছে। তো এইটা আসলে খাওয়া আমাদের অ্যাভয়েড করা উচিত। এগুলা ছাড়া বাকি অন্যান্য যে পন্থাগুলো আছে ফ্যাটেনিং করার, ওগুলা ফ্যাটেনিং করার মেইন ফর্মুলেশন হচ্ছে আপনার সময় মতন কৃমিনাশক দিবেন, আপনার ডিওয়ার্মিং করবেন, ডিওয়ার্মিং করে ওকে কৃমি মুক্ত রাখবেন। ওকে কৃমি মুক্ত রাখলেই মোটামুটি মাশাআল্লাহ একটা ভালো গ্রোথ আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন। প্লাস এখন বাংলাদেশে খুব ভালো জাতের ঘাস পাওয়া যায়, 18% 20% প্রোটিন যুক্ত ঘাস, অনেক হাই, মানে অনেক তাড়াতাড়ি বর্ধনশীল এবং অনেক উৎপাদন হয়। এই ঘাসগুলো যদি আমরা বেশিরভাগ খামারে যেটা করি এক টাইপের ঘাস দিই গরুকে, এরকম যদি 3-4 রকমের ঘাস উৎপাদন করে একসঙ্গে মিশ্রণ করে যদি দেয়া যায়, এটার রেজাল্ট আরও ভালো। তো এইগুলো করলে আমার কাছে মনে হয় মানে ভালো হবে, খরচও কম হবে। গরুর স্ট্রোকের কথা বলছিলেন, গরুর স্ট্রোক আসলে কি কারণে হয়ে থাকে? এটা কি গরু মোটা তাজাকরণের বিভিন্ন ধরনের ইনজেকশন বা এই অতিরিক্ত ফ্যাট বেড়ে যাওয়ার কারণে, নাকি অন্য কোনো রোগের সাথে সম্পৃক্ততা রয়েছে? এই জায়গায় অনেকগুলো কারণ আছে। সেটা হচ্ছে লেগে স্পেশালি এই যে মধ্যে দিয়ে আমাদের দেশে যে একটা হিট ওয়েভ আমরা এক্সপেরিয়েন্স করলাম, স্পেশালি যে হোলস্টেইন ফ্রিজিয়ান জাতের যে গরুগুলো, এগুলো আসলে হিট টলারেন্ট না। এই হিট ওয়েভে সাধারণত আমাদের দেশীয় গরুগুলো তেমন সমস্যা হয় না, বাট ওই যে হোলস্টেইন ফ্রিজিয়ান জাতের যে গরুগুলো, ওগুলো আসলে শীত সহিষ্ণু দেশের জন্য, আমাদের গরম সহিষ্ণু দেশের জন্য না, যেমন অনেক হাঁপাইতে থাকে এবং আমরা দিনে 3-4 গোসল দিয়ে থাকি তাদেরকে বডির টেম্পারেচারটা ঠান্ডা রাখার জন্য। এবং তারা এই পার্টিকুলার যখন হিট ওয়েভটা চলতে থাকে তখন তারা নিজেরাই নিজেদের খাওয়া গ্রহণ করাটা কমায় দেয়, কারণ যত বেশি খায় তত বেশি বডি হিট হয়ে যায়। তো এরকম আমরা এই হোলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরুগুলো নিয়ে সাধারণত একটু সাফার করি, বাট গরমে আমাদের দেশীয় জাতের গরুর কিংবা ইন্ডিয়ান গরুর কোনো সমস্যা হয় না। চাহিদা বিবেচনায় আসলে চাহিদার শীর্ষে থাকে কোন জাতের গরুগুলো? দেশি গরু, নাকি আপনি বলছিলেন হলস্টাইন জাতের ফ্রিজিয়ান গরু বা ইন্ডিয়ান গরু, বাইরের গরুগুলো? চাহিদার শীর্ষে আমি বলবো যে মানে এই মুহূর্তে হয়তোবা অনেকে চাইলেও কিনতে পারতেছেন না, দাম একটু বেশি, বাট ক্রস ব্রাহ্মা জাতের গরুর চাহিদা কোরবানির মার্কেটে সবচেয়ে বেশি। কিন্তু আমাদের দেশে যেহেতু এটা অ্যাভেইলেবল না, এর জন্য চাহিদা থাকা সত্ত্বেও মানে ইচ্ছা থাকা সত্ত্বেও সবাই কিনতে পারতেছেন না, তাদের হয়তো বা বাজেটে আসতেছে না। বাট চাহিদার শীর্ষে এইটাই। সেকেন্ডলি আই উড সে যে সাহিওয়াল, সিন্ধি, এগুলোই হচ্ছে লেগে সেকেন্ড ইন চয়েস। দেশি গরু তার মানে চাহিদার জি, নিচের দিকেই থাকে এই সাহিওয়াল, সিন্ধি এগুলো আমাদের দেশীয় গরুই। আপনি আজ থেকে যদি 70-75 বছর আগে কথা চিন্তা করেন, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ আমরা একই দেশ ছিলাম। তো সুতরাং ওই কনটেক্সট থেকে এখন চিন্তা করলে ইন্ডিয়াও সাহিওয়ালকে নিজের জাত মনে করে, বাংলাদেশও সাহিওয়ালকে নিজের জাত মনে করে। সুতরাং সাহিওয়াল মানেই যে পাকিস্তানি জাত এটা বলা যাবে না। অন্যান্য দেশের দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে দেখা যায় তারা শুধুমাত্র মাংসের কথা বিবেচনা করেই গরু পালন করছেন। আমাদের দেশে সেই ব্যবস্থাটার মধ্যে আমরা এখনো ঢুকতে পারিনি, কি কারণে মনে করছেন? দেখেন, আমাদের দেশে প্রত্যেক বছর যে পরিমাণে মাংস কনজিউম হয় তার অর্ধেকটা হয় এই 3 দিনে, কোরবানি ঈদে, আর অর্ধেকটা হয় 362 দিনে, মানে সারা বছর ব্যাপী। তো সুতরাং কোরবানির মার্কেটটাকেও কিন্তু একেবারে মানে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। তো এর জন্য যারা খামারি, মানে বড় বড় খামার যারা করতেছেন, যারা মিডিয়াম কিংবা বড় গরুগুলা লালন পালন করতেছেন, তারা বেসিকলি একটু বেশি যত্ন করতেছেন, তাদের কস্টিং একটু বেশি, তারা একটু প্রিমিয়াম প্রাইসে বিক্রি করার জন্য তারা কোরবানিকেই টার্গেট করতেছেন। আর যারা প্রান্তিক কৃষক, যাদের কোনো ঘর ভাড়া নাই, ইলেকট্রিক বিল নাই, কোনো লেবার কস্ট নাই, তারা যে ছোট ছোট গরুগুলো লালন পালন করে 70,000, 80,000, 1 লাখ, 1.5 লাখ টাকার মধ্যে যে ছোট ছোট গরুগুলো লালন পালন করে, তাদের প্রোডাকশন কস্ট খুবই কম। তো তারা কিন্তু বেসিকলি সারা বছর আমাদের এই মাংসের যোগানটা কিন্তু তারাই দিচ্ছে। এই গরুগুলাই কিন্তু হাটে আসে সারা বছর, এবং এই গরুগুলাই কিন্তু মাংসের দোকানিরা কিনে নিয়ে যে মাংস কেটে বিক্রি করেন। তো সুতরাং দুইটার কিন্তু একটা খুব সুন্দর ব্যালেন্স আছে। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে একটু ছোট্ট করে জানতে চাই, আমার শেষ প্রশ্ন, খামার ব্যবসা বর্তমানে খুব জনপ্রিয়, তরুণরাও এখন এই ব্যবসার দিকে ঝুঁকেছে। এই ব্যবসার চ্যালেঞ্জগুলো কি, এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলা করলে ভবিষ্যতে আমরা কোন জায়গাতে থাকতে পারি? দেখেন, আমি সবসময় আমি বিং দি প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ডেইরি ফার্মার অ্যাসোসিয়েশন, আমি সবসময় আপনাদের সাংবাদিকদের একটা প্রশ্নের সম্মুখীন হই। সেটা হচ্ছে যেহেতু চাহিদার থেকে আমাদের সরবরাহ বেশি,
তারপরেও মাংসের দাম বেশি কেন? আমি আজকে এই উত্তরটা দিতে চাই। সেটা হচ্ছে আমাদের আসলে প্রোডাকশন কস্টটা হাই বিকজ আমাদের ওই যে ফিড ইনগ্রেডিয়েন্টগুলো বেশিরভাগই আমদানি নির্ভর, যার কারণে আপনারা জানেন যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে ফিড ইনগ্রেডিয়েন্টগুলোর প্রাইস অনেক বেড়ে গেছে। তো আমাদের আসলে এই মুহূর্তে খামারিদেরকে উদ্বুদ্ধ করা উচিত, তোমরা দানাদার থেকে সরে এসে ঘাসের দিকে আসো, তাহলে প্রোডাকশন কস্টটা কমবে। এই একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে আমাদের জেনেটিক ডেভেলপমেন্ট দরকার। আমাদের এখন একটা দেশীয় জাতের গরু থেকে 2 বছর বয়সে আমরা 120 কেজি মাংস পাই, কিন্তু আমরা যদি এই দেশি গরুকে যদি ব্রাহ্মা দিয়ে ক্রস করি তাহলে আমরা 2 বছর বয়সে 300 থেকে 400 কেজি মাংস পেতে পারি। তাহলে কিন্তু আমাদের তখনও কিন্তু প্রোডাকশন কস্টটা কমবে। দিস ইজ দ্য সেকেন্ড ওয়ে। থার্ড ওয়ে হচ্ছে লেগে ফর্মাল প্রসেসিং দরকার। এই যে ইনফর্মাল প্রসেসিং করি আমরা এই যে ছোট ছোট মাংসের দোকানগুলোতে, এটা না করে যদি ইন্ডিয়া কিংবা পাকিস্তান কিংবা উন্নত দেশের মতো ফর্মাল প্রসেসিং স্লটার হাউসে করি, তাহলে অনেক ওয়েস্টেজ হারভেস্ট করা সম্ভব। যেমন ব্লাডটা হারভেস্ট করা সম্ভব, ইউরিনারি ব্লাডার, তারপরে যে অফালগুলো আছে এগুলোও কিন্তু ভেরি এক্সপেন্সিভ। তো তারপরে হচ্ছে ভুঁড়ির ভিতরে যে ময়লাগুলো থাকে ওগুলোও এক্সপেন্সিভ। তো আমরা যখন এই ফর্মাল প্রসেসিংয়ে যাব, ওয়েস্টেজ হারভেস্ট করতে পারবো, তখন কিন্তু আমাদেরকে এক্সট্রা রেভিনিউ আসবে, তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের মাংসের দামটা কমবে। এই 3-4টা ওয়ে আছে আসলে মাংসের দাম কমানো। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আজ আমরা কথা বলছিলাম কোরবানির বাজার এবং খামার ব্যবস্থা নিয়ে। কথা বলছিলাম মোহাম্মদ ইমরান হোসেনের সঙ্গে, প্রেসিডেন্ট বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। আজ হ্যাপেনিং পয়েন্ট এ পর্যন্তই। অন্য কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে অন্য কোনো পর্বে।